সবাইকে বাসি ঈদ মোবারক। কারণ ঈদ চলে গেছে, লম্বা একটা সময় আসলে পার হয়েছে এবং অনেকের অনেক প্রশ্ন, আমরা কেন এতদিন শো করিনি ভাই, আমাদের একটু ছুটির দরকার ছিল, সে কারণেই আমরা শো করি না। বেশি দিন না তো, 3টা শো মিস গেছে। আসলে বছরে দেখা যায় ওই ঈদের সময়ে আমাদের শোটা একটু সাধারণ ছুটি থাকা, এবং এইবার যেহেতু আপনার ছুটিটাও গভর্নমেন্ট থেকেই একটু এক্সটেন্ড করা হয়েছে, সেই সুযোগটা আর কি আলটিমেটলি আমরাও কাজে নিয়েছি। রিফ্রেশমেন্টের দরকার হয়, কারণ সিজন শেষেও তো আসলে আমাদের ছুটি হয় না। ফুটবল দেখবেন ভাই, মানে টু মাচ। আপনার ইন্টারন্যাশনাল ব্রেকের সময় ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, বাংলাদেশের ম্যাচ চলতেছে, ওইদিকে নেশনস লিগের ইম্পর্টেন্ট কোয়ার্টার ফাইনাল। আবার আপনি দেখেন এইবার হচ্ছে ধরেন ইউরোপিয়ান ফুটবল যখন শেষ হবে, হ্যাঁ এরপর হচ্ছে বাংলাদেশের সাফ আছে, হ্যাঁ আগে হচ্ছে আপনার বাংলাদেশের ম্যাচ আছে জুন মাসে, এএফসি কোয়ালিফায়ার্স, তারপর হচ্ছে আপনার সাফ অল টুগেদার ক্লাব ওয়ার্ল্ড কাপ চলবে। ক্লাব ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে ব্রেক নাই, মানে এটাই লাস্ট একটা ব্রেক, এবং পরের ঈদে আসলে আমাদের খোঁজ থাকবে না আর কি। পরের ঈদে দৌড়াদৌড়ি করতে হবে মাঠে ঘাটে অনেক জায়গায়। সো এই একটা ছুটি নিয়ে নিলাম আর কি আপনাদের থেকে। আবু রাসেলের প্রশ্ন, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? হ্যাঁ, গণপ্রশ্ন, অনেকে প্রশ্ন করেছেন। ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এবং আপনার তো প্রচুর ঘুমিয়েছেন আপনি। আমি অনেক ঘুমিয়েছি। আমি ঘুমের সাইকেলটা এমন ভাবে ওদিকে শিফট করছে, মানে সেটা এখনো ঠিক করার চেষ্টা করছি, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে খেলা টেলা দেখতে দেখতে। কিন্তু ঘোরাফেরা করলেন কোনো জায়গায়? নতুন করেছি তো ঈদ একটু ডিফারেন্ট হলো নাকি ব্যাপারটা? ঢাকার বাইরে কোথাও যায়নি, মানে ধরেন ঢাকার আশপাশেই বা ঢাকাতেই যতটুকু ঘোরা যায় প্রতিদিনই আলটিমেটলি ঘুরতে বেড়েছে। অন্যবার দেখা যায় কি ঈদের সময় আপনার একটা দিন দেখা যায় পুরো কমপ্লিটলি ঘুমিয়ে কাটাই, এবার আসলে সেটা হয়নি, নানা কারণে আসলে সেটা হয়নি। বিভিন্ন বাসায় যেতে হয়, বিভিন্ন বাসায় যেতে হচ্ছে, প্রচুর দাওয়াত মেইনটেইন করতে হয়েছে, সে কারণেই আসলে সেই সুযোগটা হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ, মানে সেটা নিয়ে কোনো আফসোসও নাই। এখন একটু বলেন না কোন ঈদটা একটু ভালো বলতে মানে হচ্ছে কেমন ঈদের এক্সপিরিয়েন্স, আগেরটা পরেরটা? এখন তো বিফোর আফটার করতে পারেন। নাইস, এবার তো নাইস না, মানে ফ্রেন্ড সার্কেলের সাথেও বের হওয়া হয়েছে, নতুন মানুষের সাথে আসলে বের হওয়া হয়েছে, দ্যাটস ইট। সবকিছু মিলেই ভালোই গেছে। নজরুল ইসলাম তারেক, তারা একটা প্রশ্ন, কোরবানি ঈদে বাসা থেকে অ্যাডেড টাইম করবেন প্লিজ। মানে উনি আমাদের এই ব্রেকটা উনি মানতেই পারছেন না। আপনাকে আসলে বলে রাখতে চাই, কোরবানি ঈদে আমাদের এতদিন আসলে ছুটি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যতটুকু আমি ক্যালেন্ডার দেখলাম কোরবানি ঈদ মনে হয় 7 তারিখ হতে পারে, যদিও সেটা চাঁদ দেখার উপর নির্ভরশীল। বাংলাদেশে 6-7-এর মধ্যে আসলে হতে পারে ঈদটা, এবং সেটা হলো বাংলাদেশের কিন্তু ম্যাচ রয়েছে 10 জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে নিজেদের ঘরের মাটিতে, সুতরাং তখন তো প্র্যাকটিসও চলবে। ইনফ্যাক্ট হচ্ছে ঈদের দিনও বাংলাদেশের দলের প্র্যাকটিস থাকবে, হামজা চৌধুরী হয়তো সব ঠিক থাকলে ঈদের দিনও প্র্যাকটিস করবেন। তো সেই সময়টায় আমাদের এত লম্বা ছুটি নেওয়ার সময় নেই, সুতরাং হয়তোবা একটা এপিসোড আমরা ছুটি নিলেও নিতে পারি, তাও সেটা সময়ের উপর ডিপেন্ড করবে, ইস্যুজের উপর ডিপেন্ড করবে। সুতরাং অ্যাডেড টাইম খুব বেশি আপনারা আসলে মিস করবেন, এবং এটা ভালো লাগে যে মানুষজন অ্যাডেড টাইম ফুটবল শো আপনারা এত ভালোবাসেন এবং মিস করেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। যত আপনি মিস করবেন তখন যখন আপনি পাবেন তখন একটু ভালো লাগবে। সো এটাও আমরাও আসলে মিস করছিলাম, এসে শোতে এখন বসে কথা বলতে অনেকদিন পর ভালো লাগছে। এই ব্যাপারটা আসলে মানে ফুটবলের সিজন তো অনেক লম্বা, ব্যাপারটার তো আবারও কথা বলতে হচ্ছে যে ক্রিকেটের মতো না যে একটা সিরিজ পর আসলো, মানে ক্রিকেট তো ক্রিকেটের জায়গায়, ফুটবল ইজ আ লং কন্টিনিউয়াস সিজন, যেটা আগস্ট থেকে শুরু হবে, আপনার মে মাস পর্যন্ত চলবে। এর মাঝখানে কম বেশি মিলে চলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় 2026 ওয়ার্ল্ড কাপের শেষ না হওয়ার আগ পর্যন্ত ফুটবলের কোনো থামাথামি নেই, কোনো আলটিমেট থামাথামি নেই। আপনি সাফ আছে, আপনার ক্লাব ওয়ার্ল্ড কাপ, ওইদিকে আপনার অগাস্টে সিজন শুরু হয়ে যাবে, এই সিজনটাও যথেষ্ট বড়, চলতেই থাকবে। এখানে আসলে ব্রেকের কোনো সুযোগ আসলে থাকবে না। ঈদের প্রশ্ন একটু শেষ করে দিয়েছি, কিন্তু ঈদ নিয়ে কথা হচ্ছে। ফাহিম শেখের প্রশ্ন, এবার ঈদে আপনার খাওয়া বেস্ট খাবার কি ছিল? ঈদে খাওয়া বেস্ট ছিল হচ্ছে কুনাফাটা মনে হয় কম বেশি এখন ঈদে সবাই আয়েশ করে খায় মোটামুটি। ওই কুনাফাটা আসলে আমার ওয়াইফ বানিয়েছিলেন, হ্যাঁ, তো ওইটা হচ্ছে গিয়ে বেস্ট কুনাফা। এবং হচ্ছে আমি আমার এক রিলেটিভের বাসায় যে আমি হালিম খেয়েছিলাম, মানে চটপটি তো খুবই কমন ব্যাপার, চটপটি মানে হালিমটা হয়েছিল, হালিমটা টু গুড। মানে আমি ধরেন হচ্ছে লাজ লজ্জা সবকিছু বিদায় করে দিয়ে আমি 3বার না 4বার প্লেটের মধ্যে হালিম নিয়ে খেয়েছি। রমজান মাসে ওই হালিমের সন্ধান আপনি পান নাই, তাহলে খবর হয়ে যেত। এবং এটা উনি বাসায় বানিয়েছিলেন। হ্যাঁ, দারুণ। আপনার? আমার বাসায় তো আলহামদুলিল্লাহ আমার মা বেশ আমাকে আদর যত্নেই রাখেন, খাওয়া দাওয়া যাই হয়েছে ভালো হয়েছে। বেশ মনে হয় ওজন টোজন আমি যাই না, হিসাব কিতাব করে বলতে পারবো। তবে আমার এক বন্ধুর বাসায় আদাবরে গিয়ে, আমি যে আপনি তো চটপটির কথা বলেন,
আন্টি চমৎকার একটা চটপটি বানিয়েছিলেন, ওটা খেয়ে আমিও আচ্ছা আমার ওটা ছিল হচ্ছে কি আপনার মোহাম্মদপুর, মানে ওই আদাবরের কাছাকাছি। কাছে, মানে যেই জায়গাটা মোহাম্মদপুরের যে লোকেশনটা জাপান গার্ডেন সিটি, সো হচ্ছে কি আপনার ওই আদাবরের কাছাকাছি ছিল। হ্যাঁ কাছাকাছি বেশ কাছাকাছি, জাস্ট ওই সাইডে আর এই সাইডের ব্যাপার। Exactly. আর অনেক কিছু খাওয়া হয়েছে ভাই, মানে খাবারের লিস্টে দিতে গেলে এখন আপনাদেরই আসলে একটু কষ্ট হয়ে যাবে, থাক ওই কষ্টটা আপনাদেরকে না দেই, বরং আমরা ফুটবলে ব্যাক করি। হ্যাঁ আকিল খান ইমন তার প্রশ্ন, মরিনিও নাক চেপে ধরে 3 ম্যাচ নিষেধাজ্ঞা কেমন দেখলেন ভাই? মানে হোসে মরিনিও ক্যারেক্টারটা আমার কাছে খুব মানে কাইন্ড অফ মনে হয় হচ্ছে আপনার মানে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, মানে কখন কি করে বসেন মাঠের বাইরে, তেমনই একটা নিত্য নতুন ঘটনা আমরা প্রত্যেক সিজনেই আসলে দেখি। এবার দেখলাম হচ্ছে গিয়ে তিনি ক্যালাদাসার কোচ নাক চেপে ধরলেন। আপনি জোজে মরিনিওকে কখনো পাশ কাটায় যেতে পারবেন না, এটা হচ্ছে একটা মানে পয়েন্ট অফ অথরিটি তিনি যেখানে ড্র করেন। আপনি টার্কিশ লিগের কোন ম্যাচের খোঁজ খবর রাখতেন আমরা বলেন তো? এক্স্যাক্টলি এই গ্যালাতাসারাই ম্যাচ খেলে জিতে যাচ্ছে, ফেনেরবাশের কি অবস্থা, বেশিকতাসের কি অবস্থা, কেউ কোনো খোঁজ খবর রাখতো না। এই জোসে মরিনিও ওই দিন সম্ভবত ইয়ারও ম্যাচ ছিল, ওই দিন কি বার্সেলোনা আতলেটিকোর ম্যাচ ছিল সম্ভবত, অথবা রিয়াল মাদ্রিদ সোসিয়েদাদের ম্যাচ ছিল, ওই টাইমে যে আপনি দেখলেন জোসে মরিনিও এই কাজ করে বসে, ইউ হ্যাভ টু গো এন্ড সি দ্যাট। ধরেন হচ্ছে কি যে মরিনিওর জন্যই আপনি টার্কিশ লিগের খোঁজ খবর রাখতে বাধ্য, তার এইসব কর্মকাণ্ডের জন্যই। মানে কি না কি তিনি করে ফেলেন। কখনো রেফারির সামনে ল্যাপটপ খুলে বসে থাকেন, কখনো হচ্ছে এই কাজ তো করলেন, মানে ওমর বুরুককে যেভাবে ধরছে, মানে খুবই অনেস্টলি বলি, মানে ঠিক আছে এটা মরিনিও ফুটবলিং রুল বুকে ইউ ক্যানট ডু দ্যাটস ফাইন, কিন্তু এটা জোসে মরিনিও বলে আপনি জিনিসটা অ্যাপ্রুভাল দিচ্ছেন। ঠিক আছে লোকটার হয়তো এখন বয়সের হিসাবে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারটা মোটামুটি বলতে পারেন যে এটা মানে অস্তাচলে চলে গেছে, কিন্তু স্টিল ক্লাসিক জোসে মরিনিও, আমাদের ভালোবাসার জায়গা ক্লাসিক জোসে মরিনিও। ফেনের বাসে হয়তো জিততে পারবে না, তিনি হয়তো ফেনের বাসাতে কোচিংও করাইতে পারবেন না, কারণ যে পরিমাণ মন্তব্য করছে উল্টাপাল্টা, কিন্তু আই উড লাভ টু সি হিম দ্য প্রিমিয়ার লিগ ব্যাক এগেন সামডে। ঠিক আছে, আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ পাবলিক অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ইফাস গেমিং এর প্রশ্ন দিয়ে আমি করে দিই, সেটা হচ্ছে ভাই 9 তারিখে ইউসিএল দেখবো নাকি 10 তারিখ পরীক্ষা দিব? সবার জ্ঞাতার্থে বলছি, মানে আমার যেহেতু একজন ছোট ভাই আছে যিনি 10 তারিখ পরীক্ষায় বসবেন, তাকেও বলে দিচ্ছি যে এসএসসি পরীক্ষার সময় প্লিজ দয়া করে নো খেলাধুলা। মানে আপনি হচ্ছে গিয়ে পরীক্ষাটা দিয়ে এসে দুপুরবেলা হচ্ছে যখন একটু রেস্ট করবেন তখন হচ্ছে হাইলাইটসটা আপনি দেখে নিন, সেটাই আসলে বেটার। এসএসসি পরীক্ষা যেহেতু আমার যতটুকু জানা 10 তারিখ পরীক্ষার পর একটা 5 দিনের গ্যাপ আছে, তো আপনি ওই 9-10 তারিখের খেলাটা ওখানে ফেলে দিতে পারবেন দেখে। সো এসএসসি পরীক্ষাটা ভাই, মানে এসএসসি পরীক্ষা তো আর আসবে না, আপনার চ্যাম্পিয়ন্স লিগ আপনি ধরেন অন্তত এই সেঞ্চুরি পর্যন্ত আছে, বা ধরেন মানে কোয়ার্টার ফাইনালটা আপনি বাদই দেন, হ্যাঁ সেমিফাইনালের সময় তো আপনার এসএসসি পরীক্ষা থাকবে না। সেমিফাইনালে মনে থাকবে, হ্যাঁ সেমিফাইনালের সময় মধ্যে হচ্ছে পড়বে। তো আপাতত এই সিজনটা তাহলে হচ্ছে গিয়ে একটু ব্রেক নেন পরীক্ষার সময়। আচ্ছা মাহিম খান তার প্রশ্ন, দ্য হসপিটাল বার্ন নিয়ে কিছু বলেন, চ্যাম্পিয়ন্স লিগে ফাইট ব্যাক করতে পারবে কিনা? মানে ট্রু এই বছর আপনার হিসেবটা করে দেখেন বায়ার্ন মিউনিখকে কিন্তু প্রচুর ভুগতে হয়েছে। ধরেন মানে আপনি আলফানসো ডেভিসকে আপনি হারিয়েছেন, ম্যানুয়েল নয়ারকে হারিয়েছেন, উপামেকানোকে আপনি হারিয়েছেন, তারপর হচ্ছে কিংসলে কোমান, রিসেন্টলি জামাল মুসিয়ালা পড়লো, পাভলোভিচ হচ্ছে গিয়ে আপনার নাই, ধরেন কিম মেনজাই এবং রাফেল গুয়েরিয়ারও হচ্ছে গিয়ে একটু প্রবলেম আসলে রয়ে গেছে। এই নিয়েই তো আপনার হচ্ছে আলটিমেটলি নামতে হবে ইন্টার মিলানের এগেনস্টে। এবং আমার মনে হয় হচ্ছে গিয়ে আপনার লাউতারো থুরাম এদেরকে সামলানোর জন্য মানে একটু আনসেটেল হয়ে গেছে বায়ার্নের ডিফেন্ডিং লাইন। বায়ার্ন ইন্টারের ম্যাচগুলোর কারণে বায়ার্নের ইন্টারের ম্যাচটা বলাটা এখনই খুবই মুশকিল। বায়ার্নের জন্য বুন্দেসলিগা শুড বি রাদার ইজিয়ার, কারণ হচ্ছে লেভারকুজেনকে আমি আপাতত দেখছি না, 6 পয়েন্টের গ্যাপ আছে, ওইদিকে 6টা ম্যাচ বাকি। আমার মনে হয় না ইটস পসিবল ফর লেভারকুজেন, কিন্তু আমার এটাও মনে হচ্ছে বায়ার্ন মিউনিখের জন্য যাত্রাটা এখানেই হয়তো শেষ, কারণ ইন্টার মিলানকে আপনি সামলাইতে পারবেন না এরকম মানে মুজিয়ালা তো একটা ভাইটাল রোল আলটিমেটলি প্লে করে। এক্স্যাক্টলি, জামাল মুজিয়ালা যে রোলটা প্লে করেন বায়ার্ন মিউনিখে, মানে কানেক্টরের রোলটা, বায়ার্ন মিউনিখ খুবই পেশেন্টলি পিছন থেকে খেলা বিল্ড আপ করে খেলার চেষ্টা করে। অন ট্রানজিশনে তাদের একটা আউট বল আছে হ্যারি কেইন, কিন্তু মুজিয়ালা ইজ দ্য কি। মুজিয়ালা যদি না থাকেন আমি জানি না ইন্টার মিলানের এগেইনস্টে তার ডায়াগনোসিস কি হবে, সেটা হয়তো প্রেস কনফারেন্স একটু ক্লিয়ার হওয়া যাবে ভাসো কোম্পানি যখন কথা বলবেন। তবে ইন্টারের এগেইনস্টে এই বায়ার্ন মিউনিখকে দেখাটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনার
ওই ম্যাচেও তো হচ্ছে অক্সবুর্গের সঙ্গে তো প্রথমে পিছায় গেল, তারপর সে না হচ্ছে লাস্টের দিকে অক্সবুর্গের রেড কার্ড, পরে লাস্টের দিকে 3 গোলে জিতছে। কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর কোয়ার্টার ফাইনালে গিয়ে ইন্টারের এগেইনস্টে, যদিও ইন্টার ড্র করছে গতকালকে পারমার সঙ্গে, তারপরও আই উড সে যে এরকম সেই কি লাইন আপ দিয়ে যেখানে নয়ার নাই, মুজিয়ালা যদি না থাকেন, ডেভিস তো পুরো সিজনের জন্যই বাদ পড়ে গেছেন, উপমেকানো কিম মিনজের পার্টনারশিপ থাকবে বলে মনে হয় না। সো ইটস ভেরি ডিফিকাল্ট ইন্টারের এগেইনস্টে। আমার মনে হয় না খুব সহজ হবে ইন্টারকে এই অবস্থায় ফেস করা। প্রশ্ন আছে হচ্ছে এরকমই একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার আমিন 5961, তার একটা উত্তর দিয়ে দাও এখনই সম্ভব, যেটা হচ্ছে কোন টিমের ট্রেবল জেতার সম্ভাবনা বেশি, বার্সা, রিয়াল নাকি বায়ার্ন? বায়ার্ন ট্রেবল জিতবে না ভাই, কারণ বায়ার্ন ডিএফবি পোকালে নাই, শুধু চ্যাম্পিয়ন্স লিগ এবং বুন্দেসলিগায় আছে। সো বায়ার্নের হিসাব বাদ। রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, ট্রেবল কে জিততে পারে বলেন এবার? ট্রেবল কেউই জিতবে না, রিয়ালও জিতবে না, বার্সাও জিতবে না। আপনি তো আগের শোতে বলছিলেন বার্সা ট্রফিলেস যাবে, আপনি কি এখনো সেই পয়েন্টে আছেন? না, মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদেরটা বলেছিলাম। আমরা বলছিলাম যে হয় আতলেতিকো মাদ্রিদকে আমরা দিয়ে দিই একটা কোপা দেল রে, বার্সেলোনা লিগ জিতলো, মানে এইভাবে আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, বাট ট্রেবল রিয়াল বার্সা কেউই জিততে পারবে না, এটা গ্যারান্টেড আমার। এবং আমি মাঝখানে হচ্ছে আপনার বলেছিলাম লা লিগাটা মনে হয় হচ্ছে গিয়ে বার্সেলোনা জিতবে, আর কোপা দেল রে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ জিতবে, আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপাতত নো কমেন্টস, কারণ অন্যদের খেলাগুলো একটু দেখি। বিপদটা একটু দেখে এখনই না আনি, আরো তো অনেক সময় বাকি আছে, এপ্রিল মাস, মে মাস। ট্রেবল বাট ট্রেবল কি কেউ জিতবে এই সিজনে? যদি পিএসজি জিতে তাহলে পিএসজি এর চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। হ্যাঁ, পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে, সেক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট। সালমান মুনায়েম তার প্রশ্ন, 24-25 লা লিগার শিরোপা নিষ্পত্তি এল ক্লাসিকো করে দেবে কিনা? দেখেন, দুই দলের পয়েন্টের ডিফারেন্স 4। এল ক্লাসিকোর আগে, মানে এল ক্লাসিকো হবে হচ্ছে আপনার দুই দলেরই 7ম ম্যাচ, মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রয়েছে 2টা ম্যাচ, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, বার্সেলোনা, ডর্টমুন্ড এবং কোপা দেল রের ফাইনাল। আপনি যদি লিগে চলে আসেন, লিগে হচ্ছে গিয়ে এই দু দলের মাঝখানে 4টা ম্যাচ কিন্তু খেলবে। টাইটেল ডিসাইড মনে হয় না এল ক্লাসিকোতে টাইটেল ডিসাইড হবে। সাধারণত ফুটবলের এই ধরনের সিজনগুলোতে মানে ড্রামাগুলো একদম লাস্ট মোমেন্টের জন্যই জমা থাকে, এবং আমরা বলতেছি যে হয়তো টাইটেল ডিসাইড হবে না, কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত মানে ওইটা খুবই অ্যান্টি ক্লাইম্যাটিক কিছু হইতে পারে, মানে হইলো ওই ম্যাচটাই ড্র হইলো এল ক্লাসিকো, এবং টাইটেল ডিসাইড হলো একদম লাস্ট ম্যাচে, ওইটার ক্লাইম্যাক্সটা আর মানে ক্লাইম্যাক্স ভ্যালু আরো বেশি। এল ক্লাসিকোতে যে কোনো কিছু হতে পারে, আপনার 26 তারিখে এল ক্লাসিকোতে একটা উইনার তো ডিসাইড হবেই, সেইটা একটা মানসিক প্রভাব ফেলবে হচ্ছে আপনার ওই এল ক্লাসিকোর উপর। আপনার এই এল ক্লাসিকো হচ্ছে মনজুইকে, রিয়াল মাদ্রিদ হচ্ছে তাদের ঘরের মাঠে বার্সেলোনার কাছে বার্নাবেউতেই তো হইলো, রাইট, প্রথম এল ক্লাসিকোটা, তো সেখানে একটা জঘন্য যাতা একটা রেজাল্ট ফেস করে হচ্ছে আসছে, সেটা তাদের মাথায় আছে। আবার আপনি ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেছেন, আপনি মাঝখানে রিয়াল বেটিসের কাছে হচ্ছে নাকানি চুবানি খাইছেন। সো এই সব ব্যাপার স্যাপারগুলোর মাথায় রেখে রিয়াল মাদ্রিদের মাথায় থাকবে যে আমাকে এই এল ক্লাসিকোতেই প্রমাণ করতে হবে, কারণ আপনার সিজনে আপনি কি পাইলেন না তার উপর একটা বড় কথা হবে যে আপনি এল ক্লাসিকো লাস্টটাতে কি করছিলেন, এইটাও হচ্ছে কার্লো আনচেলত্তিকে মাথায় রাখতে হবে। সো অ্যাপার্ট ফ্রম উইনিং এনি টাইটেল, ওই এল ক্লাসিকোটা ইটসেলফ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো টাইটেল ডিসাইড হোক আর না হোক। সো সেটা বার্সেলোনার জন্য যেমন ইম্পর্টেন্ট, এর আগে পয়েন্ট হারাক না সেটা ব্যাপার না, ওইটা যদি জিততে পারে বার্সেলোনা তাইলে এই মৌসুমে বার্সেলোনা লা লিগা কনফার্ম। কিন্তু তাও আমার মনে হচ্ছে যে টাইটেল ডিসাইডারটা একদম লাস্ট দিন পর্যন্ত হচ্ছে যাবে, মানে লাস্ট ম্যাচ পর্যন্ত, যেটা কারণ এরপর তো হচ্ছে গিয়ে আপনার আরো 3টা ম্যাচ থাকবে। এক্স্যাক্টলি। সো 3 ম্যাচ মানে 9 পয়েন্টের হিসেব নিকেশ থাকবে। কারণ অলরেডি আপনি ধরেন কালকে যে রিয়াল মাদ্রিদ হারবে, এটা হয়তো আপনি ওভাবে চিন্তা করেন এই ম্যাচের লাস্ট পর্যন্ত, হয়তো 1 পয়েন্ট পাইতে পারতো ভ্যালেন্সিয়ার সঙ্গে। আবার বেটিসের সঙ্গে বার্সেলোনা যে ড্র করছে ওটাও খুব একটা আশাজনক রেজাল্ট না, মানে 1 পয়েন্টও যদি রিয়াল মাদ্রিদ পেত তাহলে কিন্তু পয়েন্টের ডিফারেন্সটা 3 পয়েন্টে চলে আসতো, তখনও কিন্তু আরেকটু ক্লোজ জায়গার মধ্যে রিয়াল মাদ্রিদ চলে আসতো, যদিও শেষ পর্যন্ত সেটা হয় নাই। এবং ওই ম্যাচটা ধরেন হচ্ছে কি বার্সেলোনা যদি রিয়াল মাদ্রিদকে আউট প্লে করে দেয় তাহলে তো আলটিমেটলি লিগ শেষ, কারণ এরপর বাকি থাকে আপনার 3টা ম্যাচ, পয়েন্টের ডিফারেন্স ধরেন রিয়াল আর বার্সা পরের 4 ম্যাচে কেউ পয়েন্ট হারাইলো না, তখন পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে, এখন আছে 4, ওই ম্যাচ জিতলে বার্সেলোনা জিতলে হয়ে যাবে 7, 3 ম্যাচ থেকে 7 পয়েন্ট, ওটা তো অত সম্ভব না, খুবই ডিফিকাল্ট। রিয়াল মাদ্রিদের পক্ষেও মনে হয় না কাম ব্যাক, মানে তখন বার্সেলোনাকে জঘন্য থেকে জঘন্যতর খারাপ খেলতে হবে, 3 ম্যাচে 3টাই হারতে হবে, রিয়ালরে 3 ম্যাচে 3টাই জিততে হবে, এত নাটক মনে হয় না হবে। এক্স্যাক্টলি। প্রশ্ন রয়েছে, সেটা প্রমিল সরকার, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, হ্যান্সি ফ্লিক
কার্লো আনচেলত্তি, দিয়েগো সিমিওনে। সো ফার রিসেন্ট হ্যাঁ, এই সিজন হ্যান্সি ফ্লিককে দিয়ে আমি স্টার্ট করাবো। আনচেলত্তি আমার বেঞ্চ, সেল সিমিওনে। আর আমি আসলেই মানে সিমিওনের আমার খুব ভালো লাগে। সিমিওনের জন্যই ধরনের ছোটবেলা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা ফলো করা হয়। রিয়াল বার্সার পর যদি কাউকে দেখা হয়, স্পেশালি ওই চ্যাম্পিয়ন্স লিগের মোমেন্টগুলো, তো সিমিওনে ভিলেনই হয়ে গিয়েছিল। তা আগের থেকে সেলিব্রেশন শুরু করে দিছে ওই সার্জিও রামোসের সেই গোলের আগে, না এর আগেরটাও। তো ওই কারণে বাট মানে আমি চাই সিমিওনে নতুন একটা জায়গায় নতুন একটা চ্যালেঞ্জ নেই। আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে সম্ভবত 2026 সালে হইতে পারে 2026 ওয়ার্ল্ড কাপের পর আর্জেন্টিনার রেজাল্ট যেটাই হোক না কেন, রিগার্ডলেস দেখা যাবে সিমিওনে হচ্ছে আর্জেন্টিনার কোচ হয়ে গেছে। হইতেই পারে ব্যাপারটা, আমার মানে অস্বাভাবিক না। সিমিওনে আবার ইন্টারের কোচও হইতে পারেন, ভেরি মাচ ক্যালিবার আছে ওটা। অ্যান্ড দেন দের ইজ এ রিসেন্ট হেট্রেড ক্যাম্পেইন ফর সিমিওনে। এই যে আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে যে হেরে গেল, আমি তো মানে দেখা হয়, ধরেন আপনি ফেসবুক স্ক্রল করে তো অনেক ধরনের পোস্ট আসে সামনে, অনেকগুলো দেখে হা হা হি হি করে চলে যায়, হাসি আবার একটু ভাবায়। কিন্তু কথা হচ্ছে এই যে সিমিওনে যে হেট্রেডটা পাচ্ছেন, ঠিক আছে মানে জাস্টিফাই, তিনি সবচেয়ে বেশি বেতন পান ক্লাবের কোচদের মধ্যে, সেই অনুযায়ী তিনি সাফল্য এনে দিতে পারেন। কিন্তু আপনি যে কথাটা বললেন এটা তো মানে চিরন্তন সত্য। আতলেতিকো মাদ্রিদের খেলা যে দেখা যায় এবং আতলেতিকো মাদ্রিদ যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে টাইটেল জিততে পারে, এটা তো আসলে দিয়েগো সিমিওনে না আসলে হতো না। আপনার হাফ অফ দ্য সিজন, এই সিজনেও তো হচ্ছে মনে হচ্ছিল যে ট্রায়াঙ্গেল মানে ত্রিমুখী রেসটা হচ্ছে। যদিও এখন আপনার 10 পয়েন্টে অ্যাথলেটিকো মাদ্রিদ পিছিয়ে রয়েছে, একটা ম্যাচ কম খেলা, একটা ম্যাচ তাদের হাতে আছে, ধরেন ওইটা কমলেও হচ্ছে বার্সেলোনার সাথে 7 পয়েন্টের ডিফারেন্স হবে। বাট আমার মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদের ওই মোমেন্টামটা তারা ব্রেক করে ফেলেছে। মানে এইটা সম্ভবত মানে ফুটবলের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য টাফেস্ট রানস। এই 10টা ম্যাচের যেই সিকোয়েন্স ছিল, এখানে আপনার হাত পা পূর্বেই এটাই হওয়ার কথা। তারপর সিমিওনে যেভাবে মানে গা হাত পা উজাড় করে দিয়ে খেলছে, আমি এটা অন্তত বলতে চাই যে এইবারের আতলেতিকো মাদ্রিদের প্লেইং স্টাইল বলেন, দিয়েগো সিমিওনের অ্যাটাকিং ফিলসফি বলেন, এগুলো আগের সিজন থেকে অনেক আলাদা, যেটা একটা বড় কারণ হুলিয়ান আলভারেজ এবং তাদের মানে বেসিক্যালি আর্জেন্টাইন বেস মিডফিল্ড মানে জুলিয়ানো সিমিওনের ইনক্লুশন। অনেক কারণ আছে যে এবারের আতলেতিকো মাদ্রিদ ডিফারেন্ট, এবং যারা বলেন আতলেতিকো মাদ্রিদ আগের স্টাইলে খেলেন তাদের সাথে আমি একমত না। গিভেন দ্যাট আপনার এখন সমালোচনার জায়গায় আসা যায়, সেটা হচ্ছে যে আপনাকে যথেষ্ট রিসোর্সেস দেওয়া হয়েছে, আপনি থ্রু আউট দ্য সিজনস আপনাকে সুযোগ দেওয়া হয়েছে টু চেঞ্জ এভরিথিং। চেঞ্জটা অনেক স্লো, অনেক ধীরে সুস্থে। 2021-এর লা লিগা জেতার পর আপনার 4টা মৌসুম চলে গেল, বার্সেলোনার খারাপ সময় গেছে ওইটার মধ্যে, রিয়াল মাদ্রিদেরও ওই টাইমে খারাপ একটা সময় গেছে, তারপরও আতলেতিকো মাদ্রিদ এর চাইতেও খারাপ খেলছে যে আতলেতিকো মাদ্রিদ কিছু করতে পারেনি, বা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডটাও খারাপ। লাস্ট মৌসুমে তো হচ্ছে আপনার ডর্টমুন্ডের কাছে হারতে হইলো। এই সিজনে ঠিক আছে রিয়াল মাদ্রিদের সঙ্গে ওই ড্রামা না হইলে হয়তো অন্য কিছু হইলেও হইতে পারতো, তারপরও দিয়েগো সিমিওনে আন্ডার অ্যাচিভ করছে। কিন্তু তারপর আমি দিয়েগো সিমিওনেকে আরও সময় দিতে চাই আতলেতিকো মাদ্রিদের ম্যানেজার হিসেবে, আরেকটা সিজন অন্তত তিনি ডিজার্ভ করেন, এবং তাকে আমি বেঞ্চ করে মানে তাকে আমি সেল করে দিব, তাকে সেল করে দিতে হবে। হান্সি ফ্লিক স্টার্ট। যদিও কার্লো আনচেলত্তি আমার অনেক পছন্দের কোচ, স্টিল হান্সি ফ্লিককে মানে হান্সি ফ্লিক যেটা করে দেখাইছে, আমরা আগের বারও বলছি যে বার্সেলোনার এমন অবস্থা ছিল, সেখান থেকে হান্সি ফ্লিক বার্সেলোনাকে নিয়ে টার্ন অ্যারাউন্ড করছে, এইটা ইজ আনপ্রেসিডেন্টেড, মানে খুবই খুবই দুর্দান্ত, দেখার মতো ছিল। কার্লো আনচেলত্তি নিডস ফ্রেশ আইডিয়াস, আই থিঙ্ক তারও সময় আসছে টু রোম অ্যারাউন্ড করার, সো তাকে বেঞ্চে রাখছি আপাতত, একটু রেস্ট দেওয়ার জন্য। আমরা যেমন ঈদের ছুটি কাটাচ্ছি, কার্লো আনচেলত্তি একটু রেস্ট নেক বেঞ্চে বসে। প্রশ্ন আছে হচ্ছে জ্যাক লোকি এবং মোহাম্মদ সামি দুজন মিলে একই প্রশ্ন। মোহাম্মদ সামিটা যে স্ক্রিনশট আমাদের ম্যানচেস্টার সিটির একনিষ্ঠ ভক্ত, তিনি লিখেছেন, কেন লিখেছেন বলছি, সেটা হচ্ছে থমাস মুলার কেজিবিকে নিয়ে কিছু বলেন, তাদের জায়গা কি আদৌ পূরণ করা সম্ভব কিনা? থমাস মুলার তো ছেড়ে যাবেন বায়ার্ন মিউনিখ। সেম ধরেন হচ্ছে গিয়ে বায়ার্ন মিউনিখকে মানে আমার কাছে পার্সোনালি মনে হয় মানে কিছু কিছু ফুটবলার থাকে না যাদেরকে ওই ক্লাবের জার্সি ছাড়া আপনি অন্য কোনো ক্লাবে দেখতে চান না। হ্যাঁ, সেটা লিওনেল মেসির ক্ষেত্রে বার্সেলোনায় যেমনটা ছিল, এই সেম জিনিসটা হচ্ছে থমাস মুলারের ক্ষেত্রে আমার কাছে মনে হয়। মানে তাকে আমি বায়ার্ন মিউনিখ ছাড়া অন্য কোনো জার্সিতে ভাবতে পারি না, বা বায়ার্ন মিউনিখ বললে সবার আগে আপনার যে নামটা আমার কাছে মাথায় আসে সেটা হচ্ছে থমাস মুলার। থমাস মুলার ওই মানুষ, বা থমাস মুলার ওই কাইন্ড অফ আ প্লেয়ার যারা ওই যে রেয়ার ব্রিড, যেটা ফুটবলে তাকে আপনি কোনো ধাঁচে ফেলতে পারবেন না। হি ইজ এ গোল স্কোরার, he plays in the midfield, he also operates in the flank, কিন্তু এই যে ট্রাইফেক্টা অফ রোলস,
বা স্পেসের আইডিয়া যে চেঞ্জ করে দিছে ফুটবলে, যে স্পেস ধরে ধরে একটা প্লেয়ার খেলতে পারে এবং যেখানে স্পেস নাই ওই জায়গাটা স্পেস বাই করতে পারে, এই আইডিয়াটা আসলে থমাস মুলারকে না দেখলে আমরা চিন্তা করতাম। ধরেন 2010 ওয়ার্ল্ড কাপে যে তিনি আসলেন, মানে হি মেড হিজ অ্যানাউন্সমেন্ট অন দ্য বিগার স্টেজ সেই জার্মানির হয়ে, তখনও অতটা মনে করিনি যে হ্যাঁ হইতে পারে একটা টিপিক্যাল জার্মান প্লেয়ার, প্রমিজিং প্রসপেক্ট হচ্ছে, ওয়ার্ল্ড ফুটবলে আসছে, হয়তো 4-5 বছর ভালো করবে, তারপর নর্মাল যেটা হয় আর কি, জাস্ট আনাদার ফুটবলার, জার্মান ফুটবলার, এরকম একটা হইতে পারে। কিন্তু কনসিস্টেন্টলি বায়ার্ন মিউনিখ এবং জার্মানিকে তিনি যেভাবে নিয়ে গেছেন সামনে, মানে তার গোল স্কোরিং ট্যালেন্ট কিন্তু ভয়াবহ রকম ভালো। মানে ইভেন তার খারাপ সিজন, এখন তো তার বয়স একটু পড়তির দিকে পড়ে গেছে, ইভেন তার খারাপ সিজনও তার গোল ট্যালি হচ্ছে 15+ বা 20 কনসিস্টেন্টলি ক্রস করে গেছে। বায়ার্ন মিউনিখে অনেক প্লেয়ার আছে গেছে, আপনি ওয়েসলি স্ট্যান্ডার্ডের কথা বলতে পারেন, আপনি ওয়েসলি স্ট্যান্ডার্ড, রবিনের কথা বলতে পারেন, ফ্র্যাঙ্ক রিবেরির কথা বলতে পারেন। সো তারা যেমন বায়ার্নকে আসলে একটা সময় ধারণ করছে, মুলার এখন সেটা ধারণ করে নিয়ে যাচ্ছে, ইনক্লুডিং ম্যানুয়েল নয়ার। আর কেডিবি আই থিঙ্ক ওই ইয়ার মধ্যেই পড়েন, ওই ব্র্যাকেটের মধ্যে পড়েন, যে ব্র্যাকেটে স্টিভেন জেরার্ড আছেন, যে ব্র্যাকেটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আছে, পল স্কোলস আছেন, কেডিবি অ্যাকচুয়ালি ওই ব্র্যাকেটের মধ্যেই পড়েন। কেডিবিকে নতুন কোন ক্লাবে দেখতে চান? আমার মনে হয় না কেডিবি প্রিমিয়ার লিগে থাকবেন না, কেডিবি লা লিগাতে তো অবশ্যই যাবেন না, কারণ কেডিবির ডিক্লাইনটা ইজ বেশ স্টিপ, বোঝাই যাচ্ছে। মানে আলটিমেটলি কি আপনার ওই সৌদি অথবা এমএলএস? আমি কেডিবিকে এমএলএসে দেখছি, থমাস মুলারকেও আমি মোটামুটি এমএলএসে দেখছি। তাদের মতো প্লেয়ার সম্ভবত সৌদি লিগে যাবেন না। বয়স এখনো সময় আছে, 33 বছর বয়স, 34 বছর বয়স, কিন্তু তারপরও আসলে I would love to see KDB in Wolfsburg যেভাবে বলছে পজিল, সেটা একটা মজার ব্যাপার হয়। কেডিবিকে আমি এক সিজন লা লিগায় দেখতে চাই, কেডিবির মতো প্লেয়ারকে। আমার মনে হয় না আসলে লা লিগায় দেখা যাবে কিনা। ধরেন তার জন্য রিয়াল সোসিয়েদাদের মতো একটা টিম ভালো, মানে চলে, কারণ রিয়াল সোসিয়েদাদের মাঝখানে একটা নাম্বার 10 রোলের জায়গা আছে, কিংবা আপনি ধরেন এই যে বেতিসের মতো টিমে একটা নাম্বার 10, আর পেলেগ্রিনির আন্ডারে তো তিনি খেলছেন, পেলেগ্রিনির অধীনে তিনি হচ্ছে করছে। হইতে পারে একটা খুব রোমান্টিক সিনারিও যে পেলেগ্রিনির সঙ্গে কেডিবির একটা রিইউনিয়ন হলো, কিন্তু আমার মনে হয় না আসলে এমএলএস ছাড়া তিনি কোথাও যাবেন। পয়সার একটা ফ্যাক্টর আছে এবং স্কেজুলার একটা ফ্যাক্টর আছে, সেটাই হইতে পারে। তবে আপনার কেডিবি এবং মুলারকে নিয়ে যত ভালো ভালো মোমেন্ট আছে আপনারা জানাতে পারেন, আমাদের মানে অনেক কিছু আছে আসলে বলে শেষ করা যাবে না আর কি বলতে গেলে। ইক্সি মার্লিন তার প্রশ্ন, ট্রান্সফার মার্কেটের ফলোয়ার্স কাপে আপনারা অংশ নিয়েছিলেন কিনা? সত্যি করে উনি জানতে চেয়েছেন। সত্যি কথা বলছি, আমি অংশ নিয়েছিলাম। আমি ট্রান্সফার মার্কেটের ফলোয়ার্স কাপে আমি বাংলাদেশকে, ওনার প্রথমটা বাদ দিয়ে, কারণ প্রথমটা আপনার মানে আমার ধরনের স্ক্রল করতে গিয়ে আসে নাই বা আমি জানতাম না, ওই যে মনে হয় কোয়ার্টার ফাইনাল থেকে রেগুলার ভোট দিয়েছি, সামনে এসেছে লাভ এবং বাংলাদেশ তো আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ট্রান্সফার মার্কেট ফলোয়ার্স কাপে। বাংলাদেশকে অভিনন্দন। আমি বাংলাদেশকে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে আমার BSPN এর ইয়াটা ভালো লেগেছে, তারা যেটা দিয়েছিল সোশ্যাল মিডিয়া কাপ, বাট ফলো করেছি, কিন্তু কি বলবো, ভোট দিইনি। আমি ভোট দেওয়া থেকে আসলে, আপনি তো দেশদ্রোহী। আমি দেশদ্রোহী নেই, আমি প্যাসিভ ফেসবুক স্ক্রলার, আমি দেখে যাই জাস্ট আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে। তবে ওই যে মায়ানমারের সঙ্গে যে ব্যাটলটা হয়েছে, এটা মায়ানমারের সঙ্গে তো হইলো নাকি, মায়ানমার না ভিয়েতনাম, মায়ানমারের সঙ্গে, মায়ানমারের সঙ্গে একটা ব্যাটল হয়েছে। বাংলাদেশের ভক্তরা আপনারা পারেন, আপনারা মানে হ্যাটস অফ আপনাদেরকে। প্রশ্ন আছে, বাংলাদেশের যেহেতু প্রসঙ্গ চলে আসছে, জ্যাসমিন আলিমের প্রশ্ন, বাংলাদেশের লোকাল লিগ যেহেতু ফিরছে, হাউ মেনি গোলস উইল মোহাম্মদ আলামিন স্কোর? কি মনে হয়? আরো 7টা আমি ধরে রাখতে, মানে আমার মনে হয় 7টা। আলামিনের জন্য এটাই সময়, কারণ তাকে ওই সুযোগটা তিনি হয়তো ডিজার্ভ করতেন, তিনি পান নাই। কোচ ভেবেছেন যে আলামিনের ঘরোয়া লিগের পারফরমেন্স জাতীয় ম্যাচের পারফরমেন্সের সঙ্গে হয়তো ট্রান্সলেট না করতে পারে বলেই ম্যাচের সিচুয়েশনের জন্য নামান নেই। এটাই তার মোক্ষম সময় টু প্রুভ, কারণ পুলিশ FC হচ্ছে এখন মিড টেবিলে আছে মোটামুটি, ভালো সম্ভাবনা আছে টপ 3-4 এর মধ্যে ফিনিশ করা। হয়তো আপনি যে তাদেরকে দেখবেন না যে তারা প্রিমিয়ার লিগ জিতে যাবে, কিন্তু আলামিনের জন্য দিস ইজ দ্য টাইম টু শো হিজ ক্লাস, হিজ ক্যালিবার, এবং সিঙ্গাপুরের সঙ্গে যখন ম্যাচ আসবে তখন হয়তো ওই রকম একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া যে তাকে হয়তো ড্রপ করার মতো সুযোগ থাকবে না। এবং তার রিসেন্ট কিছু ইন্টারভিউ দেখছিলাম, তিনি খুব একটা হতাশ নন, বলছেন এটাকেই তিনি পুঁজি করে সামনে লিগে ভালো পারফর্ম করতে চান। আমি ইজিলি হয়তো 4-5টা গোল তাকে করতে দেখছি সামনে বড় বড় ম্যাচে। হাসিব শান্ত তার প্রশ্ন, দিদিয়ের দেশও নাকি ব্রাজিলের কোচ হতে চেয়েছে, এটা কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, এখানে দুটা জিনিস আছে, এক তো ব্রাজিলের ইমিডিয়েট একটা কোচ দরকার, যেহেতু তারা দরিবাল জুনিয়রকে তারা
বিদায় করে দিয়েছে 26 ওয়ার্ল্ড কাপের জন্য। দিদিয়ার দেশও কিন্তু 26 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফ্রান্সে থাকছেন। তার মানে জিনিসটা হবে যে 26 ওয়ার্ল্ড কাপের পরে যে যদি অন্য কোনো দলের বা দেশের দায়িত্ব তিনি নেন, হ্যাঁ তিনি হচ্ছে কি এমনও বলেন নাই যখন তিনি আপনার জানিয়েছেন যে ফ্রান্সের বিশ্বকাপ জেতানো কোচ তিনি বিদায় নিচ্ছেন 26-এর পর, কোচিং ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্টে যাচ্ছেন, এমনও না। তার মানে তিনি নতুন কোনো চ্যালেঞ্জ নেবেন এবং আমার মনে হয় দিদিয়ার দেশে ওই ন্যাশনাল টিমের আন্ডারেই থাকবেন, মানে নট ইনভলভ ইন ক্লাব ফুটবল, তিনি সেভাবে হবেন না। তাহলে আসলে ব্রাজিলকে তো এই ইন্টারিম টাইমটা পার করতে হবে। আপনি আনচেলত্তিকে পাচ্ছেন না এখন, 26 পর্যন্ত তিনিও বুকড। আপনি হচ্ছে গিয়ে দিদিয়ার দেশের কথা শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান একটা গণমাধ্যম বলেছে সিবিএফ থেকে নাকি তার সাথে যোগাযোগ করা হচ্ছে। তো বাট এই ক্রাইসিস মোমেন্টটা কিভাবে সামলাবে? 26 তো পরের হিসাব। এই ক্রাইসিস মোমেন্টটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আপনি এখন হোর্হে হেসুসের কথাও যে বলবেন খুব মানে জোর গলায়, সেটাও বলতে পারছেন না। আনচেলত্তির ব্যাপারটা তো আরও না। আনচেলত্তি এখন 2025-এ এই সিজনটার পর থাকেন কি থাকে না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু ব্রাজিল ক্লাব ওয়ার্ল্ড কাপের আগেই একজনকে সাইন করাতে চাচ্ছে, কারণ তখন তো অলরেডি আপনার ইন্টারন্যাশনাল উইন্ডো চলবে। আপনি আর কত ইন্টারিম দিয়ে কাজ চালাবেন? আপনি মানো মেনেজেসকে আনলেন, তারপর আনলেন হচ্ছে জিনিসকেও সময় দিলেন না, যদিও জিনিসের রেজাল্ট ঠিক মতো বলছিল না। দরিভাল জুনিয়রের আলটিমেট মানে অ্যাপ্রুভাল অফ ফেইলিয়ার অফ সিবিএফ যে এভরিথিং হ্যাজ গন ফর দিস ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখন এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল আসলে রিক্রুটমেন্টটা করতে হবে। আপনি যাকেই আনেন না কেন, লাগলে আপনি ইন্টারিম দিয়ে কাজ চালান, ঠিক আছে ইন্টারিম দিয়ে কাজ চালান, কিন্তু আপনার একটা লং টার্ম ভিশন থাকতে হবে। আপনার 2026 ওয়ার্ল্ড কাপ আছে, আপনার একটা আপ অ্যান্ড কামিং জেনারেশন আসতেছে যারা ব্রাজিল ফুটবলটাকে হয়তো ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, যেটা আর্জেন্টিনা হয়েছে। আর্জেন্টিনার এই যে নতুন জেনারেশন, সেটার নিয়ে হয়তো 2018 পর কল্পনা করা যায় না। তখন বলা হয়তো আর্জেন্টিনার মিডফিল্ড কই, সে এখন আর্জেন্টিনার মিডফিল্ড মানে গুছায় সারতে পারে না, কাকে খেলাবে না। সেখানে ব্রাজিলের স্ক্যাম্পার থ্রু করতে হয় যে আমার এই নাই, আচ্ছা ঠিক আছে একজন বৈশা আছে, তাকে একজন খেলা দিলাম, আন্দ্রেকে খেলা দিলাম, গিমারাইন্স নাই, আন্দ্রেকে খেলালাম, বা মানে ভাইস ভার্সা। এটা তো করলে সম্ভব না। মানে দিস হ্যাজ টু চেঞ্জ, এবং এটা আপনার সব জায়গা থেকে চেঞ্জ করতে হবে। সেটা সিবিএফ এর ওভারঅল প্রোগ্রেশন, তাদের লোকাল লিগ এবং প্লেয়ারদের মোটিভেশন, অনেক কিছু কাজ করার জায়গা আছে, যেটা একটা বড় জায়গা আসলে কোচ, ঠিক মতো কোচ নিয়োগ দেওয়া। এখন আপনি যদি দেন, আবেল ফেরেরাও আছেন, হইতে পারেন, বা ফেলিপে লুইস তো বলছেন যে তিনি এখনই রাজি না, কারণ তারও আসলে কোচিং ক্যারিয়ারে একটা দাগ পড়ে যেতে পারে যদি তিনি সিবিএফ এর আন্ডারে এখন ব্রাজিল। তিনি তো ধরুন ভালো করছেন, আর একটু লোকালি হয়তো বা একটু দেখে আবেল ফেরেরার ক্ষেত্রেও তাই সময় নিয়ে হয়তো করতে পারেন, কিন্তু আলটিমেটলি হয়তো মানে ব্রাজিলকে ওই ইন্টারিম দিয়েই আপাতত কাজ চালাতে। আমরা আগেও তো শোতে এই কথা বলছি যে তিতেই আসতে পারে, মানে আমি পার্সোনালি তিতেকেই দেখতে চাই, মন্দের ভালো আপাতত এই মোমেন্টটায় তিতেকেই আসলে দেখতে চাই। মন্দের ভালো হিসেবে তিতে আসতে পারেন, কারণ ব্রাজিলের জন্য এই জিনিসটা খুব দরকার। লাইক মানে এরকম একটা ব্রাজিলের মতো দল, ব্রাজিলের মতো এরকম একটা দলকে স্ট্রাগল করতে দেখাটা ইজ ভেরি। আচ্ছা, আমাদের শোতে মানে পিসিআর যেখান থেকে আসলে শোটা কন্ট্রোল করা হয়, সেখানে আমাদের প্রোডিউসার যিনি মারুফ হাসান, তিনি হচ্ছে একনিষ্ঠ ব্রাজিল ফ্যান। তার কাছে আমার এই প্রশ্ন, আপনি ব্রাজিলের কোচ হিসেবে কাকে দেখতে চান? আনচেলত্তিকে দেখতে চান, এবং তিনি রিয়াল মাদ্রিদেরও ফ্যান, সো ওই হিসেবে তিনি ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে দেখতে চান। তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখতে চান না, কারণ অন্য কোনো কোচ, বিদেশি কোচ হচ্ছে কোনো বিশ্বকাপ জিততে পারে নাই। সো ব্রাজিলে আসলে ব্রাজিলের কোচই লাগবে। কলমটাও পড়ে গেল, তার মানে কলমটাও সাই দিচ্ছে, এটা একটা সাইন ব্রাজিলের জন্য। প্লিজ ব্রাজিল ফুটবল ফেডারেশন, সিবিএফ, ইউ ডু সামথিং। আমার কাছে শেষ প্রশ্ন, প্রীতম দেব 3231, আপনারা কারা কারা জিবলিফাই করেছেন এর মাঝখানে? আমি এখন পর্যন্ত আসলে জিবলিফাই করি নাই। হ্যাঁ, আমি দেখেছি অনেকেই করছেন, এবং আমার কাছে না ধরেন হচ্ছে গিয়ে মাঝখানে আরেকটা আসলো না। কোনটা? মাঝখানে আরেকটা এসেছিল, আপনার কি জানি নাম, প্রিজমা অথবা সামথিং কিছু একটা, অনেক আগের কথা, অনেক আগের কথা। ওইটার মধ্যেও ধরেন ওটা স্কেচের কমপ্লিটলি, হ্যাঁ ওটার মধ্যেও ধরেন আমার চেহারাগুলোর অনেক মিল খুঁজে পেতাম মানুষজনের, কিন্তু এই যে কি ঘিবলি নাকি ঝিবলি, এটা যারা আমি না দেখি হচ্ছে অনেক ডিফারেন্স আছে। ছবি এরকম করলেও আমার কাছে অনেক ডিফারেন্স মনে হয়। আমি এখন পর্যন্ত করি নাই। আমি মানুষকে করে দিয়েছি, আমার নিজেরটা করি নাই। ঘটনা হচ্ছে যে আপনারা জিবলিফাই করেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার এটা করে দিন তো। হ্যাঁ ঠিক আছে, করে দিব। নেক্সট দিন সেটা আপনি আমাকে ছবি প্রোভাইড করেন, আমি আপনাকে করে দিচ্ছি। আপনারা জিবলিফাই করেন, ঠিক আছে, কিন্তু আপনারা জিবলি সিনেমা দেখেন, তাহলে ওটা করে আপনি শান্তি পাবেন। তাইলে আমি যেটা বলতে পারি, তবে আমি অন্য ওয়ান পিস, ড্রাগন বল সবই করছি, দেখি মানে খারাপ লাগে না দেখতে, মিলাই যে এটা মিলতে না মিলে নাই। ঈদে তো অনেক সময় ছিল। সৌদ সিদ তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চসেল, মুরগির খামার ছেড়ে মরিনিও বলছি। বাহ,
তেলের টাকায় জ্বলছি, পেপ গার্দিওলা বলছি। ফুটবলটা বার্সেলোনায় খেলে, বাকিরা খুঁতখুত খেলে। এইখানে মানে আনডাউটেডলি উইনার হচ্ছে মুরগির খামার ছেড়ে মরিনিও বলছি, কারণ কনসিস্টেন্টলি দে আর ডেলিভারিং, মানে প্রপার ব্যান্টারিং, মানে রেগুলারলি। আমার খুবই ভালো লাগে পেজটা। তবে আই রিয়েলি মিস আই রিয়েলি মিস এই যে আমরা উলভসের সমর্থক গোষ্ঠী যে পেজটা ছিল, যখন ওই যে এসপিরিতো সান্তো উলভসের কোচ ছিলেন, তখন এই পেজটা ওয়াজ অ্যাট দেয়ার পিক। মানে ওই রচনাগুলো পড়তে এত চমৎকার লাগতো, আমি পেজটা খুবই মিস করি। আর তেলের টাকায় জ্বলছিও ভালো। দেখলাম গতকালকে ভিনিসিয়াসের একটা ছবি বানিয়েছে, কিন্তু তবে মুরগির খামার ছেড়ে মরিনিও বলছি স্টার্ট। যারা আপনারা তেলের টাকায় জ্বলছি কাজ করছেন, কিপ অন ডুইং দ্য গুড ওয়ার্ক। উই লাভ সাম ব্যান্টারিং অন ফেসবুক। সবসময় আসলে ব্লেটেন্ট পোস্ট দেখতে ভালো লাগে না, এগুলো একটু। আর সেল করে দিব ওই ফুটবলটা বার্সেলোনায় খেলে, বাকিরা খেলে। তার মানে একটু অফ হয়ে আছে সম্ভবত। এটা ধরেন 2013-14 সময় পিক ছিল, ওই 13-14 বা পরবর্তীতে, মানে মেসি, নেইমার, সুয়ারেজ যখন খেলতেছেন, তখন এই পেজের পোস্ট লাইক সেরা। ধন্যবাদ। এই ছিল, এবং অনেকক্ষণ সময়ও নিয়েছি আমরা আজকের অ্যাডের টাইমে, খুব স্বাভাবিকভাবে এতদিন ব্রেকের পর ফেরা। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন অ্যাডের টাইম মিস করেছেন। যারা করেন নাই তারাও হয়তো বা নতুন করে সামনে মিস দিলে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন, আপনারা তখন আমাদের মিস করবেন। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.